ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্লের শেষ যাত্রায়ও হামলা ইসরায়েলি বাহিনীর। লাঠিচার্জ, স্ট্যান্ড গ্রেনেড উপেক্ষা করেই বিদায় জানালো হাজারো মানুষ। মারিউপোলের ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের বাঁচার আকুতি। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার প্রথম শুনানি সম্পন্ন। তীব্র দাবদাহে ভুগছে উপমহাদেশ। গরমে ভারতে হাজারো পাখির মৃত্যু। পাকিস্তানের কিছু এলাকায় 50 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে PK হালদারকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির গোয়েন্দারা। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, PK হালদারের গ্রেপ্তারের ব্যাপারে কি বলছে গোয়েন্দারা, আর কাউকে কি আটক করা গেছে? দেবাশিস, প্রথমে বলে রাখি যে মোট 6 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এদের মধ্যে যেমন PK হালদার আছেন, তার ভাই আছেন, এর সঙ্গে রয়েছেন তার সহযোগী 2 জন রয়েছেন। তার মধ্যে স্বপন মিত্র রয়েছেন, তার ভাই উত্তম মিত্র রয়েছে, একজন মহিলা রয়েছেন। এছাড়াও এদের লিঙ্কম্যান হিসাবে আরো 2 জন রয়েছেন। স্বাভাবিকভাবেই এদের গ্রেপ্তারকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক অপরাধ যে শাখা রয়েছে, যে তদন্তকারী অফিসাররা, তারা কিন্তু তাদের চোখ কপালে উঠেছে। বিগত 2 বছরের মধ্যে তারা রাতারাতি মাছের ব্যবসার আড়ালে এইভাবে বাংলাদেশ থেকে যে লুট করা অর্থ, সেই অর্থ দিয়ে ভারতে তাদের নাগরিকত্ব বার করা, নকল নাগরিকত্ব, তার সঙ্গে মানে কমপক্ষে কেবলমাত্র আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে স্বপন মিত্রের বাড়ি, এইরকম প্রাসাদ প্রমাণ সম্পত্তির পরিমাণ 20টা অর্থাৎ 20টা। এই সব বিপুল সম্পত্তি শুধু এই অশোকনগরই রয়েছে। এর সঙ্গে যেমন রয়েছে কলকাতা EM বাইপাসে হোটেল রয়েছে, দক্ষিণ 24 পরগনায় একাধিক বাংলো বাড়ি রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে এদের সম্পত্তির হদিশ পেয়েছে ED। এছাড়াও দিল্লিতে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু সম্পত্তির হদিশ পেয়েছে, তার নথি পেয়েছে কিন্তু এই অশোকনগরে। গতকাল রাত ভোর যখন তল্লাশি চলে সুকুমার মৃধার বাড়ির থেকে, এবং একাধিক দলিল দস্তাবেজ উদ্ধার করতে পেরেছে ED আধিকারিকরা। আগামীকাল এই ধৃত 6 জনকে কিন্তু বিধাননগর আদালতে তোলা হবে, সেখানে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এবং রাজ্য গোয়েন্দা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং EDর সাথে কিন্তু তারা রয়েছেন এদের প্রকৃতি জানবার জন্য। এই যে অর্থ, সাধারণত একজন ভারতীয় নাগরিককে ব্যাংকে অর্থের লেনদেন করতে গেলে 50,000 টাকা তার ন্যূনতম সীমা। এর বাইরে যদি তাকে ট্রানজাকশন করতে হয়, সেক্ষেত্রে এই অর্থের উৎস, বাড়তি যে অর্থ আসছে সেই অর্থের উৎসের সন্ধান দিতে হয়, অর্থাৎ নথি জমা দিতে হয়। কিন্তু এই যে PK হালদার এবং তার যে সহযোগী যারা রয়েছেন, সুকুমার মৃধা বা স্বপন মিত্র, এরা এত টাকা যে ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন করেছেন, তারা কি নথি দাখিল করেছেন সেটাও কিন্তু এখন প্রশ্নের বিষয়। যেহেতু ব্যাংক এই 2 দিন বন্ধ আছে, শনি, রবি এবং সোমবার পর্যন্ত, সেই হেতু কিন্তু ব্যাংকের কাছে তাদের নথি সংগ্রহ ক্ষেত্রে কিন্তু EDর কিছুটা দেরি হবে। কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু ব্যাংকের কাছে কিন্তু এরা যাবে। যে কটি ব্যাংকে এদের ট্রানজাকশন চলছিল, অশোকনগর ব্যাংকে গতকাল সন্ধ্যেবেলায় গিয়েছিল, সেখান থেকে বেশ কিছু নথি কিন্তু এরা পেয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংক যারা ম্যানেজার রয়েছেন তাদেরও কিন্তু ED জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন। ইতিমধ্যে এই যে যারা এই সন্দেহভাজনদের তালিকা রয়েছেন এবং এই যে সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, বাড়ি পারিবারিক যারা রয়েছেন, তাদেরকে এই দেশ ছাড়ার কোনো অনুমতি দেয়নি, এখানেই থাকতে হবে। যখন ED যেভাবে ডাকবে তাদেরকে সেভাবে যেতে হবে। একটি বাড়ি সুকুমার মৃধার শুধু সিল করেছে, বাকি সব বাড়ি কিন্তু এখনো খোলা আছে। দেবাশিস। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্লের শেষকৃত্য তুলকালাম কাণ্ড ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয়েছে কফিন বহনকারীদের উপরও। শুক্রবার মরদেহ নিয়ে গির্জায় যাওয়ার সময়
লাঠিপেটা করে ইহুদি বাহিনী, ছোড়ে ফাঁকা গুলিও। আহত হয় বেশ কয়েকজন। অবশ্য এতেও দমানো যায়নি ফিলিস্তিনিদের। সাংবাদিক শিরিনের শেষ যাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি পতাকায় মোড়া কফিন। সাংবাদিক শিরিন আবু আখলের শেষ যাত্রায় হাজারো মানুষের ঢল। সবার কণ্ঠে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ। কফিন নিয়ে যাতে মিছিল হতে না পারে সেজন্য আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি পতাকা আর স্লোগানের বিরুদ্ধে ছিল নিষেধাজ্ঞা। তা উপেক্ষা করায় হাসপাতাল থেকে মরদেহ বের করার সময়ই মারমুখী হয়ে ওঠে ইহুদি বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, এমনকি ব্যবহার করা হয় স্টান গ্রেনেডও। ইসরায়েলের দাবি, হাসপাতাল চত্বরে পাথর ছুটছিল ফিলিস্তিনিরা, তাই বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও কোনো কিছুতেই ঠেকানো যায়নি জনতার ঢল। খ্রিস্ট ধর্মাবলম্বীর সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানাতে সব ধর্ম নির্বিশেষে জড়ো হয় হাজারো মানুষ। এত পরিচিত একজন সাংবাদিককে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা ন্যায় বিচারের দাবিতে সবাই জড়ো হয়েছি। জেরুজালেমের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় সহকর্মীরা। ব্যক্তিগত পরিচয় না থাকলেও এসেছি, কারণ সবাই তাকে শ্রদ্ধা করতাম। পেশাদারিত্ব আর বস্তুনিষ্ঠ সংবাদের জন্যই তিনি পরিচিত ছিলেন। এত হাজার হাজার মানুষের সম্মান তার প্রাপ্য ছিল। নিহত সাংবাদিকের শেষ যাত্রায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বুধবার পশ্চিম তীরে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের গুলিতে নিহত হন 51 বছর বয়সী শিরিন। 2 দশকের বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্য সংকট তুলে ধরেছেন গণমাধ্যমে। বৃহস্পতিবার রামাল্লায় প্রেসিডেন্সিয়াল সদর দফতরে এই সংবাদকর্মীকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। ন্যায় বিচারের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। ইসরায়েলের ওয়েস্ট বানিয়াস থেকে সিরিয়ার হামা এলাকায় হামলা চালানো হয়। শুক্রবারের এই ঘটনায় এক শিশুসহ 7 জন আহত হয়েছেন। দামেস্ক জানায়, হামলায় মিসাফ এলাকায় বনাঞ্চলে আগুন ধরে যায়, বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সিরিয়া। সংঘাত শুরুর পর থেকেই সিরিয়ায় হামলা অব্যাহত আছে ইসরায়েলের। মূলত প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনা এবং ইরান ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। মারিউপোলের অবরুদ্ধ ইস্পাত কারখানায় তীব্র লড়াই চলছে। এখনও যে কোনো মূল্যে উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউক্রেনের। তবে দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। সেখান থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছে আজব সেনারা। এদিকে খার্কিভে রুশদের দখলকৃত স্থাপনা পুনরুদ্ধারের দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সারি সারি মরদেহ ব্যাগবন্দি করে রাখা হচ্ছে ফ্রিজে। ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের এসব মরদেহ পাঠানো হবে মস্কোয়। কিয়েভ বলছে এখন পর্যন্ত 27,000 রুশ সেনাকে হত্যা করেছে তারা। ধ্বংস করেছে 3,000-এর বেশি ট্যাঙ্ক। এছাড়া ভূপাতিত করা হয়েছে 2 শতাধিক রুশ যুদ্ধ বিমান। শতাধিক মরদেহ এখানে এনে ফ্রিজে রাখা হচ্ছে। কখন রাশিয়ায় পাঠানো হবে সেই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে। আমরা প্রস্তুত থাকলেও মস্কোর তরফ থেকে এখন পর্যন্ত কোনো আবেদনই করেনি। তারা আনুষ্ঠানিকভাবে এত সেনা মৃত্যুর বিষয়টি স্বীকার করে না। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, বিভিন্ন অঞ্চল দখলমুক্ত করতে তীব্র লড়াই অব্যাহত রেখেছে তার সেনাবাহিনী। এরই মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে 1000-এর বেশি ভবন। রাশিয়ার দখলকৃত এলাকাগুলো পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। এরই মধ্যে 1000-এর বেশি স্থাপনা আমরা ফের নিয়ন্ত্রণে নিয়েছি। গেল 24 ঘন্টায় অন্তত 6টি ভবন দখলমুক্ত করেছি। সেখানে পানি এবং বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। মারিউপোলের ইস্পাত কারখানায় এখনও বহু মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। তাদের উদ্ধারেও চলছে তীব্র লড়াই। তবে অস্ত্র সরবরাহ আর খাবারের অভাবে দুর্বল হয়ে পড়ছেন ইউক্রেনের সেনারা। সহায়তা চেয়ে পাঠিয়েছেন ভিডিও বার্তা। শত্রুপক্ষ আমাদের উপর মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে। আমরাও পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছি। তবে দীর্ঘ সময় হয়তো টিকতে পারবো না, কারণ এখানে কোনো পানি নেই, খাবার, এমনকি ওষুধ পর্যন্ত নেই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে নতুন করে হামলার মাত্রা বাড়িয়েছে পুতিন বাহিনী। তীব্র প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কিয়েভও। খার্কিভের অনেক এলাকা থেকে রুশদের হটিয়ে দেওয়ার দাবিও করেছে তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার প্রথম শুনানি হলো ইউক্রেনের আদালতে। শুক্রবার 21 বছর বয়সী এক রুশ সেনার বিচার কাজ শুরু হয়। রাশিয়ার ইরকুটস্ক শহরের বাসিন্দা ভাদিম শিশিমারিন নামের ওই সেনা। অভিযোগ, কিয়েভের এক গ্রামে হত্যাযজ্ঞে অংশ নেন তিনি। ষাটোর্ধ্ব এক ইউক্রেনীয় নাগরিককে হত্যার অভিযোগে বিচার শুরু হয়েছে তার। দোষী সাব্যস্ত হলে ভোগ করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই মস্কোর বিরুদ্ধে বেসামরিক হত্যা, নৃশংসতার অভিযোগ তুলে আসছে কিয়েভ। দাবি, এ পর্যন্ত যুদ্ধাপরাধে অন্তত 10,000 ঘটনা চিহ্নিত ও তথ্য সংগ্রহ করা হয়েছে। শুরু থেকেই বেসামরিক হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। ফিনল্যান্ড ও সুইডেনের নেটোর সদস্যপদ পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই দুই দেশের সদস্য হওয়ার পক্ষে নয় তুরস্ক। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে সন্ত্রাসী সংগঠন গেস্ট হাউস আখ্যা দিলেন তুর্কি প্রেসিডেন্ট। আর তাই তাদের সামরিক জোটটির সদস্য হিসেবে দেখতে চায় না তার দেশ। তবে ফিনল্যান্ডও জানিয়েছে সমস্যা সমাধানে তুরস্কের সাথে আলোচনা চালিয়ে যাবে। ফিনল্যান্ডের দরজায় যখন কড়া নাড়ছে ন্যাটোর সদস্য পদ, তখন দেখা দিল নতুন শঙ্কা। ফিনল্যান্ড ও সুইডেনকে সামরিক জোটের সদস্য হিসেবে দেখতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক। তুর্কি প্রেসিডেন্টের দাবি, এ দুই দেশ সহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউস। এছাড়া অতীতে গ্রিসের সদস্য পদের অনুমোদন দিয়ে যে ভুল করেছে, এবার তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না তুর্কি সরকার। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়টি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি না। অতীতে গ্রিসের ন্যাটোর সদস্য পদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছিল তুরস্ক, আর বর্তমানে তুরস্কের প্রতি গ্রিসের মনোভাব সবারই জানা। আমরা অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউস। এসব দেশে অনেক সন্ত্রাসী সংগঠনের সদস্য লুকিয়ে আছে। যেন বড়সড় এক ধাক্কাই খেল ফিনল্যান্ড ও সুইডেন। এতদিন ন্যাটোতে যোগ না দিতে তাদের হুমকি দিয়েছে রাশিয়া। সেটি তোয়াক্কা না করে যখন সামরিক জোটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল দেশ দুটি, তখনই তুরস্কের বিরোধিতা হলো নতুন মাথা ব্যথার কারণ। তুরস্কের এই অবস্থানে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সুইডিশরা। তবে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সমস্যা সমাধানে তুরস্কের সাথে আলোচনা চালিয়ে যাবেন। আমরা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। সম্প্রতি আমি 2 দফা তুরস্ক সফরে গিয়েছি। তুরস্কের সাথে আলোচনা চালিয়ে যাব। এ ধরনের প্রক্রিয়া একদিনে সম্পন্ন করা সম্ভব না। আমাদের ধৈর্য ধরতে হবে। ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করতে হবে। সামরিক জোটে অন্তর্ভুক্ত হতে যে কোনো দেশের প্রয়োজন 30টি সদস্য রাষ্ট্রের সমর্থন। তা নিশ্চিত ভেবেই কয়েকদিনের মধ্যেই ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করার কথা ফিনল্যান্ডের। ন্যাটো জানিয়ে রেখেছিল তারাও প্রস্তুত স্বাগত জানাতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেটোতে যোগ দেয়া নিয়ে চলমান উত্তেজনার মাঝেই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিল রাশিয়া। এই ঘোষণা দেয় রাশিয়ার জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান রাও নর্ডিক। জানায় শনিবার থেকেই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে তারা। আগে সরবরাহকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ না করায় এমন পদক্ষেপ বলেও দাবি তাদের। এদিকে মূল্য পরিশোধের অভিযোগ পাল্টা বিবৃতি দিয়েছে ফিনল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি ফিনগ্রিড। দাবি, রুবলে মূল্য পরিশোধ নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা। সুইডেন থেকে আমদানির মাধ্যমে রাশিয়ার সরবরাহকৃত বিদ্যুতের চাহিদা পূরণ করবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। ব্রিটিশ গণমাধ্যম স্কাইতে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। বলেন, ইউক্রেনে এখনই যুদ্ধ শেষ করবে না রাশিয়া। আগস্ট নাগাদ আরেক দফা জোরালো অভিযান চালাবে পুতিন সরকার। এছাড়া রাশিয়ার নেতৃত্বে পরিবর্তন আসলে এই বছরের শেষ নাগাদ যুদ্ধের ইতি টানতে পারে মস্কো। এর আগে পশ্চিমা গণমাধ্যমের দাবি, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন পুতিন, খুব শিগগিরই করা হবে অস্ত্রোপচার। এমনকি স্বল্প সময়ের জন্য দায়িত্ব হস্তান্তর করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য আসেনি মস্কোর তরফ থেকে। পুতিনের মানসিক এবং শারীরিক অবস্থা খুবই খারাপ, এটা আমরা নিশ্চিত। সে এখন খুবই অসুস্থ। ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি। শুধু মানুষই নয়, তীব্র গরমে নাজেহাল ভারতের পাখিরাও। তাপদাহের কারণে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো রাজ্যগুলোয় মারা যাচ্ছে হাজার হাজার পাখি। পরিবেশবিদরা বলছেন, জলাধারের সংখ্যা কমে যাওয়ার কারণেই দেখা দিয়েছে তীব্র পানির সংকট। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে পানির অভাবের কারণে তৃষ্ণায় দুর্বল হয়ে মারা যাচ্ছে এসব পাখি। চলতি মাসের শুরু থেকে তীব্র দাবদাহের কবলে ভারতের বিভিন্ন এলাকা। রেকর্ড পরিমাণ তাপমাত্রায় নাজেহাল মানুষের পাশাপাশি পশু পাখিও।
এর মধ্যে গুজরাটে দেখা মিলছে এমন দৃশ্যের। পথের ধারে মরে পড়ে আছে ঝাঁকে ঝাঁকে পাখি। প্রচণ্ড গরমে দুর্বল হয়ে মারা যাচ্ছে এসব পাখি। একই চিত্র দিল্লি আর মহারাষ্ট্রেও। পরিবেশবিদরা বলছেন প্রচণ্ড গরম তো রয়েছেই, তার উপর কমছে জলাধার, ফলে একরকম পানির অভাবে মারা যাচ্ছে এসব পাখি। তীব্র গরমে হিট স্ট্রোক হচ্ছে এসব পাখির, তারপরও নেই পানির ব্যবস্থা, ফলে দুর্বল অসুস্থ হয়ে মারা যাচ্ছে এসব পাখি। পরিবেশবিদরা বলছেন শস্য এবং কীটপতঙ্গ খেয়ে বাঁচে এমন পাখি গরমে মারা যাচ্ছে বেশি। এর মধ্যে রয়েছে শালিক, ডাহুক, ঘুঘু, টিয়া এবং কবুতর। তবে কিছু কিছু স্থানে চিল এবং বাজের মতো পাখিরও মৃত্যু হচ্ছে। এ অবস্থায় অসুস্থ সব পাখির সহায়তা এগিয়ে এসেছে বেশ কিছু সংগঠন। তীব্র গরমে রেড এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। তাপমাত্রা কোথাও কোথাও ছাড়িয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের পাশাপাশি তীব্র দাবদাহে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন। শুক্রবার কয়েকটি অঞ্চলে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন দেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশজুড়ে দেখা দিয়েছে পানির তীব্র সংকট, বেড়েছে হিট স্ট্রোক, পানি স্বল্পতা সহ গরমজনিত নানা রোগের প্রবণতা। দেশজুড়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। স্বাস্থ্য সতর্কতা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের রোদে বের না হওয়ার কিংবা বের হলেও শরীর ঢেকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমের পাশাপাশি কিছু অঞ্চলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে ভোগান্তি চরমে পৌঁছেছে। গেল এপ্রিল থেকে পাকিস্তান জুড়ে শুরু হয় তীব্র দাবদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকৃতির বিরূপ এই চিত্র, বলছে WMO। ভারতের রাজধানী দিল্লিতে 4তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে ভবন মালিককে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27-এ। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 40 জন। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:45টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে 4তলা ভবনটিতে আগুন লাগে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে সেখানে। অগ্নিকাণ্ডের সময় 2 শতাধিক মানুষ ছিল ভবনে। জানালা ভেঙে দড়ি দিয়ে উদ্ধার করা হয় আটকে পড়াদের অনেককেই। জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন কেউ কেউ। ফায়ার সার্ভিসের 30টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ উঠেছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে 2 জনকে আটকও করা হয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে 2 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। শুক্রবার শেখ খালিফা বিন জায়েদের আল নাহিয়ানের মৃত্যুর পর তার নাম ঘোষণা করা হয়। এদিকে যথাযথ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে এই প্রয়াত প্রেসিডেন্টকে। তার জানাজায় অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতারা। দাফনের আগে প্রয়াত এই প্রেসিডেন্টের প্রতি সম্মান প্রদর্শন করে দেশটির সামরিক বাহিনী। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় দাফন কাজ। শুক্রবার মারা যান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। 2014 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নেতা। তার মৃত্যুতে দেশ জুড়ে চলছে 40 দিনের শোক। এই নেতার আমলে দেশটির গ্যাস ও তেল খাতে ব্যাপক উন্নয়ন হয়। পশ্চিমাদের সাথেও গড়ে ওঠে সুসম্পর্ক। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত 15টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় ক্ষোভ এবং নিন্দা আন্তর্জাতিক সম্প্রদায়। আঞ্চলিক দেশগুলোকে হুমকি দিতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং, এমনটি বলছে বিশ্ব শক্তিগুলো। অন্যদিকে চীন বলছে শুধু কড়াকড়ি আরোপ করে পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না উত্তর কোরিয়াকে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পরপর 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। ব্যালিস্টিক এসব ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে পিয়ংইয়ংয়ের এ ধরনের আচরণকে হুমকি হিসেবে আখ্যা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এ নিয়ে উত্তপ্ত নিরাপত্তা পরিষদের অধিবেশন। চলতি বছর এখন পর্যন্ত 15টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, যা সুস্পষ্টভাবে জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন। পাশাপাশি এটি পুরো অঞ্চলের সব দেশগুলোর জন্য হুমকি। এর পাশাপাশি দেশটি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। ভূমি, আকাশ এবং সাগর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। কোনোভাবেই আগ্রাসী আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা আবার স্পষ্ট করছি, সীমারেখা লঙ্ঘনের ফল ভালো হবে না। পিয়ংইয়ংয়ের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পুরনো মিত্র বেইজিংয়েরও। তবে কড়াকড়ি আরোপ কোনো সমাধান নয় বলেও জানানো হয়। কোরীয় উপত্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
চীন চায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সব পক্ষ যেন সংযত আচরণ করে, কিন্তু কড়াকড়ি আরোপ করে এই সংকটের সমাধান সম্ভব নয়। অনেক দেশই রয়েছে যারা উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে বললেও নিজেরা সাবমেরিন সহ বিভিন্ন প্রকল্পের জন্য পরমাণু কর্মসূচি চালু রেখেছে। পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ততার দায়ে চলতি মাসে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনার প্রথম প্রাণহানির পরদিনই আরও 21 জনের মৃত্যু হয়েছে উত্তর কোরিয়ায়। শুক্রবার কমপক্ষে 2.25 লাখ মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসের উপস্থিতি। এ নিয়ে 27 জনের করোনায় প্রাণহানির কথা জানানো হয়েছে। একে চরম বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে কিম জং উন প্রশাসন। জানায় মহামারী নিয়ন্ত্রণে চীনের পদ্ধতি অবলম্বন করবে তারা। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বলছে এপ্রিলের শেষের দিক থেকে এখন পর্যন্ত 5,24,000 মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি। কোয়ারেন্টাইনে রয়েছে 2,80,000-এর উপর। আশঙ্কাজনক হারে মহামারীর প্রকোপ বাড়ায় দেশ জুড়ে জারি হয়েছে কঠোর লকডাউন। করোনা টিকা গ্রহণ না করায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই ছিল যমুনা ডেস্কে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।